আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের দেশে ফিরে আসা নিয়ে যে নতুন রাজনৈতিক প্লট তৈরি হচ্ছে সেটি কেবল একটি ব্যক্তির প্রত্যাবর্তনের প্রশ্ন নয়, বরং এটি রাষ্ট্র ক্ষমতা, ভূ রাজনীতি, মিডিয়া ন্যারেটিভ, সুশীল সমাজের ভূমিকা, ভারতীয় প্রভাব, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ রাষ্ট্র বিনির্মাণের প্রশ্নগুলোকে এক সুতোয় বেঁধে দিয়েছে। সাম্প্রতিক সময়ে বিএনপি আয়োজিত হোটেল রেডিসন ব্লুতে দেশের প্রায় সব বড় মিডিয়া মালিক ও সম্পাদকদের উপস্থিতিতে অনুষ্ঠিত অনুষ্ঠানটি সেই প্লটের একটি গুরুত্বপূর্ণ দৃশ্য হিসেবে রাজনৈতিক বিশ্লেষকদের চোখে ধরা দিয়েছে। এটি বাহ্যত মিট দ্য প্রেসের আদলে হলেও এর অন্তর্নিহিত রাজনৈতিক বার্তা ও সময় নির্বাচন এতটাই স্পষ্ট যে অনেকেই এটিকে ভবিষ্যৎ ক্ষমতা বিন্যাসের একটি মহড়া হিসেবেই দেখছেন। বিশেষ করে প্রথম আলো ও ডেইলি স্টারের মতো প্রভাবশালী পত্রিকার সম্পাদকদের প্রকাশ্য বক্তব্যে তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে উপস্থাপন করা রাজনৈতিক বাস্তবতার চেয়ে বেশি একটি ন্যারেটিভ নির্মাণের প্রয়াস বলেই মনে করছেন বিশ্লেষকরা। তারেক রহমানের প্রত্যাবর্তন ও বাংলাদেশের আগামী রাজনীতির সমীকরণ নিয়ে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। আমরা তারেক রহমানের নেতৃত্বে যেটা ভবিষ্যৎ দেখছি সেখানে যেন এই ন্যারেটিভ নির্মাণের পেছনে যে শক্তিগুলো কাজ করছে সেগুলো নতুন নয়। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই একটি সমীকরণ সক্রিয়। ভারতীয় রাষ্ট্রীয় স্বার্থ, দেশের তথাকথিত সেকুলার বুদ্ধিজীবী শ্রেণী, মিডিয়ার একটি শক্তিশালী অংশ এবং রাষ্ট্রের ভেতরের কিছু গভীর কাঠামো বা ডিপ স্টেট। এই শক্তিগুলোর একটি মৌলিক ঐক্যমত রয়েছে। বাংলাদেশে যেন কোনো ইসলামী ভাবাপন্ন বা রাজনৈতিকভাবে স্বতন্ত্র জাতীয়তাবাদী শক্তি পূর্ণ ক্ষমতায় না আসে। এই ঐক্যমত কখনো প্রকাশ্য, কখনো নীরব সমর্থনের মাধ্যমে কাজ করে। রেডিসন ব্লুর অনুষ্ঠানটি অনেকের কাছে সেই যৌথ অবস্থানের একটি দৃশ্যমান প্রকাশ। আমরা কি অপরাধ করলাম? আমি এটা অনুরোধ করব সমস্ত মিডিয়াকে যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে প্রশ্নটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটি হলো নিরাপত্তা। কয়েকদিন আগেই যখন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তখন তারেক রহমান নিজেই বলেছিলেন যে তার দেশে ফেরা একার সিদ্ধান্ত নয় এবং নিরাপত্তার কারণে তা এখন সম্ভব নয়। এই বক্তব্য দেশ জুড়ে সমালোচনার জন্ম দেয়। সাধারণ মানুষের মনে প্রশ্ন ওঠে, তাহলে তিনি কার নিয়ন্ত্রণে? কে সেই সিদ্ধান্ত নিচ্ছে? কিন্তু শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পরেই হঠাৎ করেই তার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক অঙ্গনকে বিস্মিত করে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে নিরাপত্তা পরিস্থিতি কিভাবে এমন নাটকীয়ভাবে বদলে গেল, এই প্রশ্নের সন্তোষজনক উত্তর এখনও কেউ দিতে পারেনি। এই অসামঞ্জস্যই সন্দেহকে আরও ঘনীভূত করেছে। আগামী 25 তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। সেজন্যই এই সন্দেহের আগুনে ঘি ঢালে ভারতের প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন, যেখানে বলা হয় যে তারেক রহমান ভারতের 3টি শর্ত মেনে নিয়েই দেশে ফিরছেন। এই শর্তগুলো হলো আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো, সাম্প্রতিক সামরিক সমরাস্ত্র সংক্রান্ত চুক্তিগুলো বাতিল বা অকার্যকর করা এবং জামাত ও অন্যান্য ইসলামী দলকে জঙ্গি ও রাজাকার ইস্যুতে দমন করা। বাংলাদেশের সার্বভৌম রাজনীতির জন্য যা অত্যন্ত সংবেদনশীল। যদি এই দাবিগুলো সত্য হয়, তাহলে তারেক রহমানের প্রত্যাবর্তন কেবল একটি দলের ক্ষমতায় ফেরার প্রক্রিয়া নয়, বরং রাষ্ট্রীয় নীতির মৌলিক দিক নির্দেশনা বদলে দেওয়ার একটি চুক্তিভিত্তিক রাজনৈতিক লেনদেন হিসেবে দেখা যায়। বিএনপির বর্তমান ন্যারেটিভের সঙ্গে ভারতীয় হেজিমনির পক্ষের মিডিয়াগুলোর আচরণ মিলিয়ে দেখলে এই সন্দেহ আরও জোরালো হয়। যে মিডিয়াগুলো একসময় বিএনপির কট্টর সমালোচক ছিল, সেগুলো হঠাৎ করেই বিএনপির পক্ষে মাঠে নেমেছে। এটি কেবল সম্পাদকীয় অবস্থান পরিবর্তন নয়, এটি একটি বৃহত্তর রাজনৈতিক পুনর্বিন্যাসের ইঙ্গিত দেয়। এই পুনর্বিন্যাসে বিএনপি কি তার স্বকীয়তা হারিয়ে একটি ম্যানেজড অল্টারনেটিভে পরিণত হচ্ছে? এই প্রশ্ন এখনও রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। এই প্রেক্ষাপটে মব ন্যারেটিভ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সারা দেশে প্রতিবাদী জনতার আন্দোলনকে মব বা উশৃঙ্খল জনতা হিসেবে চিহ্নিত করার যে ভাষা প্রথম আলো ও ডেইলি স্টারের মতো পত্রিকায় দেখা যায়, বিএনপি সেটিকেই নিজেদের রাজনৈতিক ভাষায় রূপান্তর করেছে। মিছিল, সমাবেশ, বক্তব্য সবখানি একই শব্দচয়ন, একই ফ্রেমিং। এটি প্রমাণ করে যে বিএনপি এখন আর কেবল বিরোধী রাজনীতির শক্তিতে বিশ্বাসী নয়, বরং
মিডিয়া নির্মিত মধ্যবিত্ত সেকুলার জনমতের উপর ভর করেই ক্ষমতায় যেতে চাচ্ছে। এই জনমত মূলত ভারতের ভূ রাজনৈতিক স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক নয়, বরং অনেক ক্ষেত্রে তারই সম্প্রসারণ। এক পর্যায়ে তারা একটা মব সৃষ্টি করার চেষ্টা করে, যেটাকে আমরা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড ও তার পরবর্তী ঘটনা প্রবাহ এই দ্বন্দ্বকে আরও উন্মোচিত করেছে। তার জানা যায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি প্রমাণ করে যে জুলাই বিপ্লবের চেতনা এখনও জনমানুষে জীবিত রয়েছে। এই বিপুল জনসমাগম ছিল রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলোর জন্য একটি স্পষ্ট বার্তা। জনগণ এখনও পুরনো ক্ষমতার রাজনীতিতে ফিরে যেতে প্রস্তুত নয়। কিন্তু এই জন আবেগের প্রতি বিএনপির আচরণ ছিল দ্বৈততাপূর্ণ। দেশের প্রায় সব ডান বাম মিডিয়া যখন শরীফ ওসমান হাদির বিদায়কে প্রধান শিরোনাম করেছে, তখন বিএনপির দলীয় মুখপাত্র দৈনিক দিনকাল সেটিকে ফ্রন্ট পেজে এক কলামে দায়সারাভাবে প্রকাশ করেছে। এই সম্পাদকীয় সিদ্ধান্ত কেবল একটি সংবাদ নির্বাচনের প্রশ্ন নয়, এটি রাজনৈতিক অবস্থানের প্রতিফলন। এর মাধ্যমে স্পষ্ট হয় যে বিএনপি জুলাই আন্দোলনের স্পিরিটকে নিজেদের রাজনীতির কেন্দ্রবিন্দুতে রাখছে না। এখানেই আসে জুলাই বিপ্লবের ভবিষ্যতের প্রশ্ন। জুলাই বিপ্লব ছিল কেবল একটি সরকার পতনের আন্দোলন নয়, এটি ছিল রাষ্ট্র বিনির্মাণের একটি স্বপ্ন। দুর্নীতি, বিদেশি আধিপত্য, প্রশাসনিক দমন, মত প্রকাশের সংকোচন সবকিছুর বিরুদ্ধে জনতার সম্মিলিত প্রতিরোধ ছিল জুলাই বিপ্লব। সেই আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে মানুষ যে নতুন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল, সেটি কি আবার পুরনো ক্ষমতার দ্বন্দ্বে হারিয়ে যাবে? রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, বিএনপি যদি ভারতের সহায়তায় রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে তারা শুরুতেই জুলাই বিপ্লবের চেতনাকে গলা টিপে হত্যা করবে। কারণ জুলাইয়ের স্পিরিট মানে ছিল স্বকীয়তা, সার্বভৌম সিদ্ধান্ত এবং জনতার প্রত্যক্ষ অংশগ্রহণ, যা কোনো বহির্দেশীয় নির্ভরশীল রাজনীতির সঙ্গে খাপ খায় না। নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কাও এখানেই। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোট নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে। যদি আনন্দবাজারের প্রতিবেদনের দাবি সত্য হয়, তাহলে সেই নির্বাচন আদৌ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এমন বিশ্বাস করার কারণ কম। না ভোটকে ম্যানেজ করা, প্রশাসনিক কাঠামো ব্যবহার করে ফলাফল প্রভাবিত করা, মিডিয়া ন্যারেটিভ দিয়ে জনমত ঘুরিয়ে দেয়া, এই সব কিছুই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন নয়। এই প্রক্রিয়ার শেষ পরিণতি হতে পারে আওয়ামী লীগের রাজনীতিতে পুনঃপ্রবেশ, যা আবার একটি নিয়ন্ত্রিত দ্বিদলীয় ব্যবস্থাকে শক্তিশালী করবে, যেখানে প্রকৃত জন আকাঙ্ক্ষার কোনো জায়গা থাকবে না। এই পুরো প্রক্রিয়ায় তথাকথিত সুশীল সমাজের ভূমিকা বিশেষভাবে বিতর্কিত। এই শ্রেণীটি দীর্ঘদিন ধরে ইসলামোফোবিক অবস্থান থেকে রাজনীতিকে বিচার করে আসছে। তাদের কাছে গণতন্ত্র মানে কেবল নির্বাচন নয়, বরং সঠিক শক্তির হাতে ক্ষমতা থাকা। এই সঠিক শক্তির সংজ্ঞা নির্ধারিত হয় দিল্লি ও ঢাকার অভিজাত ড্রয়িং রুমে। ফলে জনগণের ধর্মীয় অনুভূতি, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য বা জাতীয় মর্যাদার প্রশ্নগুলো তাদের কাছে গৌণ হয়ে যায়। এই মানসিকতা থেকেই ইসলামী দলগুলোকে একযোগে জঙ্গি ও রাজাকার তকমা দিয়ে রাজনীতির বাইরে ঠেলে দেওয়ার পরিকল্পনা জন্ম নেয়। তবুও শরীফ ওসমান হাদির জানা যায় মানুষের ঢল একটি ভিন্ন সম্ভাবনার কথা বলে। এটি দেখিয়ে দিয়েছে যে মিডিয়া ন্যারেটিভ যতই শক্তিশালী হোক না কেন, মাঠের বাস্তবতা অনেক সময় তা ছাপিয়ে যায়। এই শোকাহত কিন্তু প্রতিবাদী জনতা এখনও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছাড়েনি। প্রশ্ন হলো, এই শক্তি কি ফেব্রুয়ারিতে রাষ্ট্রীয় শক্তিতে রূপ নিতে পারবে, নাকি এটি আবারও বিভক্ত, বিভ্রান্ত ও ম্যানিপুলেটেড হয়ে যাবে? ভারতীয় আধিপত্যবাদ ও বহির্দেশীয় কূটচালের বিরুদ্ধে একমাত্র কার্যকর প্রতিরোধ হতে পারে জনতার তুমুল অংশগ্রহণ। রাজনৈতিক দল, মিডিয়া বা সুশীল সমাজের উপর নির্ভর না করে যদি জনগণ নিজেরাই রাষ্ট্র বিনির্মাণের দাবি নিয়ে এগিয়ে আসে, তাহলে জুলাই বিপ্লবকে নস্যাৎ হওয়ার হাত থেকে রক্ষা করা সম্ভব। অন্যথায় তারেক রহমানের প্রত্যাবর্তন একটি নতুন অধ্যায়ের সূচনা না হয়ে সেই পুরনো গল্পেরই পুনরাবৃত্তি হবে, যেখানে ক্ষমতা বদলাবে কিন্তু শাসনের চরিত্র বদলাবে না। এই মুহূর্তে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় প্রশ্ন তাই ব্যক্তি বিশেষের নয়, দল বিশেষেরও নয়। প্রশ্নটি হলো রাষ্ট্রের দিক নির্দেশনা। জুলাই বিপ্লব কি একটি ব্যর্থ অভ্যুত্থান হিসেবে ইতিহাসে লেখা হবে,
নাকি এটি ধীরে ধীরে একটি গণতান্ত্রিক পুনর্জাগরণের ভিত্তি তৈরি করবে? তারেক রহমানের দেশে ফেরা সেই প্রশ্নের একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। এটি যদি বহির্দেশীয় শর্তের বিনিময়ে ঘটে তাহলে তা কেবল একটি ব্যক্তিগত প্রত্যাবর্তন নয়, বরং এটি জাতির প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে ইতিহাসে চিহ্নিত হবে। কিন্তু যদি জনগণ সেই চুক্তিভিত্তিক রাজনীতিকে প্রত্যাখ্যান করে তাহলে জুলাই বিপ্লব এখনও হারিয়ে যায়নি, এই বার্তাই স্পষ্ট হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।